দেখছেন চ্যানেল 24। আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং তার বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফাইজা রাহলা। করোনা ভ্যাকসিন রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ভারত। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, টিকা সংশ্লিষ্ট কোনো পক্ষই এর রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি। এর আগে অবশ্য ভারতের পররাষ্ট্র সচিব ভারতীয় গণমাধ্যমকে জানান, টিকা সরবরাহ বাণিজ্যিক ব্যবস্থায় হবে না। তবে বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হলে বাণিজ্যিক ব্যবস্থাপনায় বাংলাদেশকে এই টিকা সরবরাহ করা হবে। তবে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহীর দেয়া বক্তব্যে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই, কারণ ভারত সবসময় তার প্রতিবেশীদের প্রাধান্য দেয়। এদিকে গণমাধ্যমে দেয়া নিজের বক্তব্য থেকে সরে এসেছেন সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। Union government has not banned the export of any one of the COVID vaccines. That is something which should be absolutely clear. When I say union government, it means that there are three ministries which can initiate in a hypothetical scenario such an action. Ministry of Health and Family Welfare. So Ministry of Health and Family Welfare has not initiated any action for banning of export of vaccines. Ministry of Commerce, they have also not initiated any action. DPIIT, that is a department within the Ministry of Commerce, they have also not done anything. DGFT, Directorate General of Foreign Trade, they have also not done anything. Serum Institute of India and Bharat Biotech, in the statement they say vaccines are a global public health good. They also say that we communicate our joint pledge to provide global access for our COVID-19 vaccines. So what does this mean? This means that neither the union government nor the vaccine manufacturers are talking of any ban on exports of vaccine. দর্শক, এই বিষয়টি নিয়ে আরও জানাতে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স, স্টাফ রিপোর্টার। আরও আমাদের সাথে যোগ দিচ্ছেন কলকাতা থেকে শুভজিৎ পুত্রদণ্ড। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দেওয়ার জন্য। আর আশিকান প্রিন্স, শুরুতেই আমি আপনার কাছে যেতে চাই। এই যে আসলে আমরা দেখছিলাম যে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশকে সব প্রায়োরিটি দেওয়া হবে এবং ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ আসলে টিকা খুব দ্রুতই পেয়ে যাবে। এই যে সংবাদ সম্মেলন উনি করেছেন এবং এই যে বক্তব্য দিয়েছেন, এ ব্যাপারে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাই। উনার পুরো বক্তব্য থেকে আসলে যদি আপনি সংক্ষেপে আমাদেরকে বলতেন যে উনি কি বলতে চেয়েছেন। ফাইজা, আসলে যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল মূলত সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালার একটি বক্তব্যকে কেন্দ্র করে। আদর পুনাওয়ালা দেশটির এনডিটিভি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে তারা যে ভ্যাকসিন উৎপাদন করবে সেই ভ্যাকসিনটি তারা দেশের বাইরে অর্থাৎ ভারতের বাইরে তারা রপ্তানি করতে পারবেন না। মূলত এই বক্তব্যটিকে ঘিরেই বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং গতকালই এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। সে সময়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেছিলেন যে আসলে বাংলাদেশ ভারতের উপর আস্থা রাখছে এবং ভারতের কাছ থেকে বাংলাদেশ ভ্যাকসিন পাবে। ওই বৈঠকেই স্বাস্থ্য সচিব তিনি বলেছিলেন যে G2Gর মাধ্যমে ভ্যাকসিনটি বাংলাদেশে আসবে এবং এই ঠিক আজকে বিকালের দিকে আদর পুনাওয়ালা তিনি কিন্তু তার বক্তব্য থেকে সরে এসেছেন এবং তিনি বলেছেন যে একটি টুইটারে তিনি বলেছেন যে এরকম কোনো রেস্ট্রিকশন তাদের ক্ষেত্রে নেই। এবং সন্ধ্যার দিকে কিছুক্ষণ আগে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ তিনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আসলে এরকম কোনো ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো রেস্ট্রিকশন নেই বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করার ক্ষেত্রে। এবং তিনি বলেছেন যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কমার্স মিনিস্ট্রি কেউই এরকম রেস্ট্রিকশন দেয়নি এবং তিনি দাবি করেছেন যে সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক তারা যেটি যৌথ বিবৃতি দিয়েছে সেখানেও এরকম কোনো রেস্ট্রিকশনের কথা বলা হয়নি। অর্থাৎ রাজেশ ভূষণের বক্তব্য থেকে এটি সুস্পষ্ট যে ভারত থেকে টিকা রপ্তানির ক্ষেত্রে বিদেশে এর কোনো রেস্ট্রিকশন নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। এখন সিরাম ইনস্টিটিউট তারা দেশের বাইরে এই ভ্যাকসিনটি রপ্তানি করতে পারবেন। এটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্ডিয়া টুডে ভারতের একটি অন্যতম গণমাধ্যম, সেখানে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে ভ্যাকসিনটি পাবে সেটি মূলত G2G চুক্তির মাধ্যমে এবং প্রাথমিকভাবে এই ভ্যাকসিনটি পাবে G2Gর মাধ্যমে।
তবে যে কমার্শিয়াল চুক্তি হয়েছে ত্রিপক্ষীয় বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মের মধ্যে, সেই কমার্শিয়াল চুক্তির অধীনে কিন্তু সেই প্রথম দিকে টিকাটি আসবে না। কমার্শিয়াল এগ্রিমেন্টের মাধ্যমে টিকাটি আসবে অনেক পরে, যখন বৃহৎ পরিসরে সিরাম ইনস্টিটিউট সেই টিকা উৎপাদন করতে পারবে। তো প্রাথমিকভাবে বলা যায় যে হর্ষবর্ধন সিংয়ের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ G2Gর ব্যবস্থাপনার মাধ্যমেই ভারত থেকে সিরাম ইনস্টিটিউট টিকাটি পাবে। ফাইজা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো কিছুক্ষণের মধ্যে আরও কিছু প্রশ্ন নিয়ে। তবে এই মুহূর্তে আমি যেতে চাই শুভজিৎ পুত্রতুণ্ড আপনার কাছে। আমরা যেরকমটি দেখছিলাম যে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী, উনার একটি বক্তব্যের কারণে কিন্তু বাংলাদেশে এক ধরনের তোলপাড় পড়ে গিয়েছে যে তাহলে আসলে আমরা টিকা পাচ্ছি কি পাচ্ছি না। এর পেছনে কি কারণ থাকতে পারে? যদিও উনি উনার বক্তব্য থেকে সরে এসেছেন এবং স্বাস্থ্য সচিব কিন্তু এখন রাজেশ ভূষণ, উনি কিন্তু বলেছেন যে টিকা রপ্তানি করতে ভারতের কোনো সমস্যা নেই এবং বাংলাদেশে টিকা আসলে আমরা পাবো। তারপর আসলে এর পেছনে কারণটি কি এবং সাধারণ ভারতীয় নাগরিকরা এই ব্যাপারটিকে কেমন করে দেখছিলেন যখন আসলে বলা হচ্ছিল যে টিকা আসলে বাইরে রপ্তানি হবে না? দেখুন ফাইজা, এখনো পর্যন্ত সেরাম ইনস্টিটিউটের কর্তার থেকে কালকের পরে এবং আজকে সব মিলিয়ে বেশ কিছু বার্তা এসেছে। তিনি যেরকম বিশ্বের 3টি ভ্যাকসিনকে এখনো পর্যন্ত বিশ্বের সেরা বলেছে, বাকি সবাইকে জলের মতো তুলনা করেছেন। অন্যদিকে তিনি যেরকম বলেছিলেন যে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, শুধু বাংলাদেশ না, ভারত এই করোনা পরবর্তী সময় প্রথম 70 দিন যেরকম কাটিয়েছে, তার পরপরই কিন্তু দেখা গেছিল যখন আনলক পর্ব শুরু হয় সেই সময় কিন্তু ভারতের বিদেশ সচিব এবং পররাষ্ট্র দপ্তরের থেকে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব দুজনেই কিন্তু প্রতিবেশী দেশগুলো তারা ভিজিট করেছেন এবং সেখানে তারা ভ্যাকসিন এবং এয়ার বাবলের চুক্তিগুলো তারা কিন্তু করে এসেছেন। এরকম একটা পরিস্থিতিতে সেখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রক তারাও কিন্তু একটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল যে তাদের কোনো রকম নির্দেশিকা ছাড়া, ভারত সরকারের কোনো রকম বক্তব্য ছাড়া একজন সংস্থার কর্মী অর্থাৎ একটা টিকা উৎপাদনকারী সংস্থা তার সিইও কি করে এই ধরনের বক্তব্য দিতে পারে। এবং ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু গতকাল এবং আজ দু দফায় কিন্তু পরপর এই সাংবাদিক সম্মেলন করে এক প্রকার বুঝিয়ে দেওয়া হলো তারা যে আদালত যে বক্তব্য সেটা কিন্তু তারা খণ্ডন করছেন এবং তারা কিন্তু তার বিরুদ্ধে সরাসরি বলেছেন যে ভারত যে ধরনের প্রতিশ্রুতি তারা রেখেছিলেন সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। যদিও এই মুহূর্তে তৃতীয় দফার ট্রায়াল চলছিল এই দুটো ভ্যাকসিনেরই এবং একটা ভারত বায়োটেকের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তো তৃতীয় দফার ট্রায়ালের তার যে রিপোর্ট সেটাই তারা জমা করেনি। এমন একটা পরিস্থিতিতে এটা বৈদেশিক চুক্তির আওতায় বিদেশে চলে গেলে সেখানে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে প্রতিবেশী দেশগুলোর থেকে সেটা নিয়েও কিন্তু তারা শঙ্কিত ছিলেন। অর্থাৎ এই মুহূর্তে রপ্তানি চিন্তায় নয়, ভারত রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া কি ধরনের দেখা দেয় সেই ব্যাপারে কিন্তু তারা কিন্তু অনেকটাই চিন্তিত। আজ সাংবাদিক সম্মেলন করেছেন, কাল রাতেও যখন সাংবাদিক সম্মেলন করছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, তারা কিন্তু একটা কথা বলেছেন যে ভারত বায়োটেকের এই ভ্যাকসিন নিয়ে যদি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু সব ধরনের ক্ষতিপূরণ বহন করবে ভারত সরকার। অর্থাৎ ভারত সরকার দুটি টিকা সম্পর্কে তারা নিশ্চিত যে এরা ভালো পারফর্ম করবে, কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং এইটি কিন্তু যখন সেরাম ইনস্টিটিউটের কর্তা তার মধ্যে তারা যখন সরকার বিরোধী কথাবার্তা যখন তিনি বলে ফেলেছেন সেটা নিয়ে কিন্তু ভারত সরকার একটা চরম অসুস্থতে পড়েছে। তাদের পররাষ্ট্র নীতি কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে গিয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু পরপর দুদিন কিন্তু ভারতের যে পররাষ্ট্র মন্ত্রক তারা কিন্তু বিভিন্ন দেশের সাথে তারা যোগাযোগ করেছেন, যাদের সাথে তাদের চুক্তি হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের আশ্বস্ত করার যে সব ধরনের চেষ্টা তারা কিন্তু এখনো পর্যন্ত করেছেন। এবং আজকের সংবাদ সম্মেলন আপনারা দেখেছেন এবং সেখানে কিন্তু স্পষ্টতই তাদের যে এই যে অসহায়তার যে ছবিটা অর্থাৎ দুদিকের যে টানাপোড়েনের ছবিটা সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। ফাইজা। শুভজিৎ, এখানে একটু অন্য অ্যাঙ্গেলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা জানি যে বাংলাদেশে আসলে ইপিআই শিডিউলে যে টিকাগুলো দেয়া হয় তার একটি বড় অংশই কিন্তু আমরা এই সিরাম ইনস্টিটিউট থেকে নিয়ে আসি বা আমদানি করি। এই ধরনের মন্তব্য করাতে আসলে বাংলাদেশের সাথে সেই সিরাম ইনস্টিটিউটের সম্পর্ক কতখানি সুষ্ঠু থাকবে এবং সেই টিকা আমদানি রপ্তানির ব্যাপারটি কতখানি সুষ্ঠুভাবে পালিত হবে বলে আপনি মনে করেন? কোনো ধরনের প্রভাব পড়তে পারে কি না? দেখুন, ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ। শুধুমাত্র সেরাম ইনস্টিটিউট নয়, একাধিক সংস্থাই ভারতে টিকা উৎপাদন করে। তবে সেরাম ইনস্টিটিউট সবচেয়ে বৃহৎ উৎপাদনকারী সংস্থা এবং এদের টিকা বিশ্বের প্রায় 100টির বেশি দেশে রপ্তানি হয় এবং বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। অবশ্যই শুধুমাত্র টিকা নয়, এছাড়াও একাধিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা টানাপোড়েন চলছে। চলতি বছরে পেঁয়াজ নিয়েও চলেছে এবং এখন পেঁয়াজ আমদানি করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা, সেই নিয়েও একটা টানাপোড়েন আবার শুরু হয়েছে। সব মিলিয়ে কিন্তু ব্যবসায়িক টানাপোড়েন বাংলাদেশের সাথে শুরু হয়েছে। ভারত সরকার কিভাবে এটি নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের সাথে এই যে সম্পর্ক সেটা তারা কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সেটা কিন্তু এই মুহূর্তে এটা অত্যন্ত মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের। কেননা সবকটি ভারত সরকারের যে কটি সিদ্ধান্ত গত 3 বছর ধরে ভারত সরকার ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছে সবকটি কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের বিরুদ্ধে গিয়েছে। ভারত সরকার যতই মুখে বলুক যে ভারত সরকার একটি সুবর্ণ সময় পার করছে, তারা একটি বাংলাদেশের সাথে একটা গোল্ডেন পিরিয়ড তারা নিয়ে আসতে চলেছে ব্যবসায়ীতে এবং বাংলাদেশ সাউথ এশিয়ার সবচেয়ে বড় বিজনেস পার্টনার ভারতের। এই মুহূর্তে বাংলাদেশ
কোম্পানির সাথে বিজনেসের কোনো রকম একটি টানাপোড়েন, মানে কিন্তু এই টানাপোড়েন বৃহত্তর স্তরে কিন্তু ভারতকে সাউথ এশিয়ার সমস্ত দেশের সাথে ভারতকে দূরবর্তী স্থানে নিয়ে যাবে। টিকা উৎপাদন নিয়ে যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা, যেটা ভারত সরকার বারবার করে ক্লিয়ার করছিল, যে টিকা শুধুমাত্র কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে নয়, তাদের সাথে মালদ্বীপ, শ্রীলঙ্কা, সৌদি এবং মরক্কোর পর্যন্ত চুক্তি রয়েছে, এবং প্রত্যেককে কিন্তু ভারত সরকার জবাবদিহি করতে হচ্ছে। যে এই মুহূর্তে প্রত্যেকের কাছে জবাবদিহিতার স্বীকার হচ্ছে ভারতকে, ভারত কিভাবে তাদের টিকা তাদের বুঝিয়ে দেবে। যদিও ভারত এই মুহূর্তে কিন্তু তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের দোহাই দিচ্ছে, অন্যদিকে ভারত অন্য একটি কথা বলছে যে এই মুহূর্তে ভারত সরকারের সাথে তাদের যে চুক্তি, সেগুলো এক একটি সংস্থার সাথে চুক্তি, সেখানে সরকার একটি ভূমিকা পালন করছে, অর্থাৎ সরকারের সাথে সরাসরি তাদের কোনো চুক্তি নেই, মাঝখানে কোনো না কোনো সেই সব দেশের সংস্থা রয়েছে যারা সেগুলো আমদানি করছে। ফলে ভারত সরকার সেই সব সরকারকেও যেরকম আশ্বস্ত করছে, পাশাপাশি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই কোম্পানিগুলোর সাথে তাদের যে টাই আপ, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারতকে আশ্বস্ত করার একটা জায়গা তৈরি হয়েছে। জি, শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কলকাতা থেকে আমাদের সাথে ছিলেন শুভজিৎ পুততুণ্ড। আমরা চলে যাচ্ছি পরের খবরে। করোনার টিকার জন্য ৫,৬০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। দামের যেন নয়ছয় না হয় সে বিষয়ে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ প্রশাসন জানিয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। দেশে এলে দ্রুত ছাড় দেওয়া হবে। আর মাঠ পর্যায়ে টিকা প্রয়োগের নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনের পর এবার অর্থ ছাড় করল সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের জাতীয় নির্বাহী কমিটি একনেকের সভায় করোনার ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও বিতরণে ৫,৬৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়। ২০২০ সালের এপ্রিলে অনুমোদিত কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পে সংশোধনী এনে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গেল বছর অনুমোদিত প্রকল্পে খরচ ধরা হয়েছিল ১,১২৭ কোটি ৫১ লাখ টাকা। ব্যয় ৫ গুণ বাড়লেও বাস্তবায়নের মেয়াদ আছে আগেরটি, ২০২৩ সালের জুন পর্যন্ত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিনের চালান দেশে এলে তাপমাত্রা, মানসহ সার্বিক বিষয় ঠিক আছে কিনা তা যাচাই করবে তারা। ভ্যাকসিনটার কিছু প্যারামিটার টেস্ট করতে হয় করে, এবং ওই ভ্যাকসিনটার উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের কাগজপত্র, এটাকে বলা হয় সামারি লট ডকুমেন্টস, সেই ডকুমেন্টটার ইভ্যালুয়েশন করে এটা লট লিস্ট দিতে হয়। তো সেটা আমরা খুব তড়িৎ করব, 2 দিনের বেশি সময় আমরা নেব না। মাঠ পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রয়োগে নীতিমালা প্রস্তুত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। কোল্ড চেইনের বিষয় আছে, ভ্যাকসিন দেওয়ার জন্য আদার লজিস্টিক্সের বিষয় আছে, এই সমস্ত প্রকিউরমেন্ট বা এই প্রস্তুতিগুলো এখন চলছে। তো আমরা আমাদের দিক থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছি যে ভ্যাকসিন আসলে যাতে আমরা ইমিডিয়েটলি দিতে পারি। আমরা সবাই মিলে এটার বেস্ট কয়েকটা কর্মশালা করে একটা পরিকল্পনা আমরা করেছি। এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমরা ফাইনাল করতে পেরেছি। স্বাস্থ্য সচিব জানান, ভ্যাকসিন প্রাপ্তিতে দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে অবহিত আছেন। দুই দেশের সরকার শতভাগ অবহিত আছেন, সেটা যে ফর্মুলাতেই আপনারা বলেন, এই তো কথাটা। ধন্যবাদ। না, আশা করছি না। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিষয়টা নিয়ে কথা বলতে আরও একবার আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স, স্টাফ রিপোর্টার। আশিকিন প্রিন্স, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। যেই খবরটি আমরা এখন দেখছিলাম যে মাঠ পর্যায়ের টিকা প্রয়োগের নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। এখানে আপনার কাছে আমি যে ব্যাপারটি জানতে চাই যে আমাদের দেশে আসলে ইপিআই নিয়ে যারা কাজ করেন, এই ব্যাপারটি কিন্তু বাংলাদেশে অত্যন্ত সফল এবং একেবারে মাঠ পর্যায়ে সমস্ত কিছু মেনটেন করে, যেমন কোল্ড চেইন ম্যানেজমেন্ট আছে, পুরো বিষয়টি আসলে আমরা খুব সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং করে যাচ্ছি। মাইক্রো প্ল্যানিং থেকে শুরু করে আমরা যদি বলি, আমরা অত্যন্ত সফল এক্ষেত্রে। এখন আমরা যখন করোনা ভ্যাকসিন নিয়ে আসছি, যেই নীতিমালাটি নতুন করে এই যে এখন অনুমোদন প্রাপ্তির জন্য দেওয়া হয়েছে, কতখানি আসলে পরিবর্তিত হবে এবং সেখানে এই নীতিমালার সাথে আমাদের আগের ইপিআইয়ের যে ভ্যাকসিনগুলো ছিল তাদের যে নীতিমালা, কী ধরনের পরিবর্তন আছে, এই ব্যাপারে যদি আপনার ধারণাটি বলতেন আমাদেরকে। ফাইজা, আসলে যে নীতিমালাটি করা হয়েছে সেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে করা হয়েছে এবং এটি পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মূলত এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তবে কি নীতিমালা গ্রহণ করা হয়েছে সেটি কিন্তু সুস্পষ্টভাবে কেউ কিছু বলেনি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই বাংলাদেশ ইপিআইতে কার্যক্রমে অত্যন্ত সফল হয়েছে এবং বিশ্বে প্রশংসিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে বাংলাদেশ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইপিআই কার্যক্রম যেটি রয়েছে এখন, সেটি কিন্তু শিশুদের, বাচ্চাদের, কিন্তু আমরা এখন যে করোনা ভ্যাকসিনে দেওয়া হবে সেটি কিন্তু
সাথে অ্যাডাল্ট ভ্যাকসিন দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে ইপিআই শিশু ভ্যাকসিন কার্যক্রমের সাথে অ্যাডাল্ট ভ্যাকসিন কার্যক্রমটি আসলে একটু অন্যরকম হবে বলে আমরা বিশেষজ্ঞ সূত্রে বিভিন্নভাবে জানতে পেরেছি। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখন শিশুদের টিকা দেওয়া হয়, শিশুদের কিন্তু অভিভাবকরা নিয়ে আসেন টিকা কেন্দ্রে, তখন টিকা দেওয়া হয় এবং এই শিশুদের টিকার উপরে কিন্তু অভিভাবকদের একটি আস্থা রয়েছে। এখন করোনার ভ্যাকসিন, নতুন ভ্যাকসিন, এটি কতটুকু কাজ করবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে কিনা, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় যে এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে 2 ডোজ করে এবং যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি রয়েছে সেটি দেওয়া হবে 12 সপ্তাহ ব্যবধানে। তো যখন এটি মাঠ পর্যায়ে যখন ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে, সেই ক্ষেত্রে একজন অ্যাডাল্ট অথবা যিনি কর্মক্ষম লোক রয়েছেন তিনি সেই সময়টি অথবা প্রান্তিক পর্যায়ে যারা কিছুটা নিরক্ষর, তারা যখন এই ভ্যাকসিনটি গ্রহণ করবেন, পরবর্তী ডেটে তারা মনে রাখতে পারবেন কিনা অথবা টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করবেন কিনা, সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। কেননা আমরা দেখেছি যে গ্রাম পর্যায়ে এবং মাঠ পর্যায়ে আমরা দেখেছি, চর এলাকায় দেখেছি যে তারা অনেকে বয়স্ক লোক রয়েছেন, তারা অনেকেই কিন্তু এই টিকার বিষয়ে সন্দিহান। তারা কিন্তু আমরা বলতে শুনেছি যে তারা বলছেন যে করোনা ভাইরাস তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই মেন্টালিটি থেকে আসলে এই ভ্যাকসিন কার্যক্রমটি আরও কিন্তু শক্ত হাতে করা উচিত এবং একই সঙ্গে প্রচারণা কিন্তু বাড়ানো উচিত, যে আসলে যে ভুল ধারণা রয়েছে অনেকের মধ্যে, সেই ভুল ধারণা যাতে কাটিয়ে উঠতে পারে সে কারণে গণমাধ্যমে প্রচারণা বাড়ানো উচিত বলে আমরা বিশেষজ্ঞের কাছ থেকে আমরা মতামত পেয়েছি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার কিন্তু এরই মধ্যে মাঠ পর্যায়ে কীভাবে টিকাটি দেওয়া হবে সে কার্যক্রম শুরু করেছে এবং আমরা অবশ্যই আশা করব যে এই কার্যক্রমটি সফল হবে এবং আমাদের যে প্রাথমিকভাবে যারা ভ্যাকসিনটি পাবেন তারা 2 ডোজই ভ্যাকসিনটি গ্রহণ করবেন। ফাইজা। আশিকিন প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন স্টাফ রিপোর্টার আশিকিন প্রিন্স। এই মুহূর্তে আমাদের সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24-এ। পা উপরে তুলে মুখে নাকে ঢালা হয় গরম পানি, ঘোরানো হয় চরকির মতো। কথিত মৃত নারায়ণগঞ্জের দিশামণিকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের স্বীকারোক্তি আদায় করা হয় এভাবে। বিচার বিভাগীয় তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন লোমহর্ষক বর্ণনা। রিপোর্টে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির আবেদন করা হয়েছে। গেল 4 জুলাই নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হন 5ম শ্রেণীর ছাত্রী দিশামণি। এর 1 মাস পর অপহরণ মামলা করেন দিশার বাবা। গ্রেপ্তার হন আব্দুল্লাহ, রকিব এবং খলিল নামে 3 জন। 2 দফা রিমান্ড শেষে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে বলা হয়, দিশাকে গণধর্ষণের পর হত্যা করে মরদেহ শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেয়। জবানবন্দি গ্রহণের পর আসামিদেরকে পাঠানো হয় জেলে, কিন্তু 23 আগস্ট ফিরে আসেন দিশামণি। এরপর প্রশ্ন ওঠে আসামিদের জবানবন্দি নিয়ে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। মঙ্গলবার সেই রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হয়। রিপোর্টে বলা হয়, 3 জনকেই পা উপরে তুলে নাক মুখে গরম পানি ঢেলে চালানো হয় নির্যাতন। এক পর্যায়ে ভয় দেখিয়ে ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি নেয় পুলিশ। সুস্পষ্ট ফাইন্ডিং দিয়েছেন সেখানে আব্দুল্লাহ, খলিল এবং রকিব 3 জনই আদালতের সামনে বলেছে যে তাদেরকে থানায় রিমান্ডে নিয়ে গরম পানি দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। একজন বলেছে যে তাকে চরকির মতো ঘোরানো হয়েছে। দেখা গেছে যে ম্যাজিস্ট্রেট যে রিপোর্টটা চলে আসছে, ম্যাজিস্ট্রেট প্রপারলি যে কনফেশন রেকর্ড করছে এটা প্রপারলি দেখা যাচ্ছে। তো পুলিশের কিছু কথা বলেছে, সেগুলোতে তো আগামী 13 তারিখ হিয়ারিংয়ের জন্য হবে। এই সময় বিস্ময় প্রকাশ করে উচ্চ আদালত বলেন, এই জবানবন্দির ভিত্তিতে বিচার হলে আসামিদের মৃত্যুদণ্ড হতে পারত। প্রশ্ন তোলেন জবানবন্দি নেওয়া বিচারকের ভূমিকা নিয়েও। যদি এই ঘটনা না ঘটতো, মেয়েটি সত্যিকার অর্থেই মারা যেত আর তাদেরকে জবরদস্তি করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হতো, হয়তো এর উপর ভিত্তি করেই তাদের মৃত্যুদণ্ডের সাজা হয়ে যেত। মেন কন্টেনশনটা হচ্ছে যেভাবে হোক কনফেশনটা যেটা এসেছে, এই কনফেশন আলোকিত এই মামলা ট্রায়াল হচ্ছে না, কারণ মার্ডার নাই, রেপ বা তাকে ডেড বডি ফেলে দিয়েছে, এটা ডেড বডি এখন রিকভার না সেটাও নাই। কিন্তু এই জাতীয় কনফেশনের আলোকে আরও যে কনফেশন বা ভবিষ্যতে যে কনফেশন আছে, এগুলোর উপর মেনলি এখন এমফাসিস দেওয়া হবে হিয়ারিংয়ের জন্য। বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে 13 জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলতে এখন সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান।
মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য সরাসরি। আমরা যে খবরটি দেখছিলাম, যেখানে আসলে একজন তদন্ত কর্মকর্তা, তার বিরুদ্ধে আমরা দেখছি যে শাস্তির আবেদন করা হয়েছে। পরবর্তীতে আসলে আমরা কি আশা করতে পারি বা কি হতে পারে? এই যে এক ধরনের স্বীকারোক্তি উনি নিলেন, যেটা আসলে ভুল স্বীকারোক্তি এবং বলা হচ্ছে অত্যন্ত বেশি অত্যাচারের কারণে তারা স্বীকারোক্তি দিয়েছে, এরপরে আসলে কি ঘটবে? আসলে কোর্ট এই বিষয়টিতেই বিষয় প্রকাশ করেছেন যে আসলে যদি এই ঘটনাটি হাইকোর্ট পর্যন্ত না আসতো তাহলে কিন্তু ওই তিনজনের যে কনফেশনাল স্টেটমেন্ট, স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই কিন্তু যে আসামিরা রয়েছে তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যেত। এবং হাইকোর্ট এটাও বলেছেন যে হয়তোবা হাইকোর্টে সেই সাজা বহাল রাখতো, আপিল বিভাগে সেই সাজা হয়তোবা থেকে যেত, অথবা তাদের ফাঁসিও কার্যকর হয়ে যেত। এটি একটি বিষয় প্রকাশ করেছেন। আসলে এই মামলাটিতে রাষ্ট্রপক্ষ শুনানি করতে চায়, যেহেতু পুলিশের একজন এসআইয়ের নাম এসছে যে তিনি এই জোর করে বাধ্য করেছেন। তো এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এই মামলা শুনানি করবেন, এই যুক্তিতেই কিন্তু রাষ্ট্রপক্ষ সময় নিয়েছে এবং এই 13ই জানুয়ারি এটির পরবর্তীতে শুনানি হবে। আসলে মূল যে বিষয়টি 27 পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে সেটি হলো, রিপোর্টে বলা হয়েছে যে তাদেরকে মারধর করে লোভ দেখিয়ে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তবে যেই বিচারক এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন তার বিষয়ে কিন্তু সুস্পষ্ট করে কিছুই বলা হয়নি, যদিও বলা হয়েছে তিনি এই সময় ঠিকমতো একজামিন করেছেন কিনা, এই বিষয়গুলো এখানে নেই। তবে এখন দেখার বিষয়, হাইকোর্ট এই ধরনের মামলা এর আগে খুব একটা আসেনি, এবার কি হয় সেটি দেখার বিষয়। এর আগে চিটাগাংয়ের একটি মামলা এরকম হয়েছিল, সেখানেও কিন্তু বিচার বিভাগীয় তদন্ত করতে বলা হয়েছে। তো এখন এটি একটি নতুন বিষয়, যেহেতু একজন মৃত ব্যক্তি ফিরে এসছেন এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসলে মূল মামলাটার কি হবে? এখানে একটি হত্যা মামলা হয়েছে, অপহরণের পর ধর্ষণ বলা হয়েছে এবং হত্যা বলা হয়েছে, ওই মামলাটির কি হবে? পুরো বিষয়টি নিয়ে কিন্তু আসলে হাইকোর্ট শুনানি করার পর আগামী 13ই জানুয়ারি শুনানির পর কিন্তু এটির রায় ঘোষণা করবেন। মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি পরের খবরে। পিকে হালদারের প্রতারণার সঙ্গী ছিলেন না কে? নাম এসেছে মা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, সাবেক সচিব, সহকর্মী, বন্ধু বান্ধবী অনেকের। এদের মধ্যে থেকে এমনই 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে দুদককে। ইন্টারন্যাশনাল লিজিং সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে ৩৫০০ কোটি টাকা লোপাট করে দেশান্তরী প্রশান্ত কুমার হালদার। তার প্রতারণায় খোয়ানো অর্থ ফিরে পেতে আদালতের দ্বারস্থ ভুক্তভোগীরা। আমরা হ্যারাসড হতে 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 ২.৫ বছর ধরে এক একজনের কি অবস্থা, আমরা বাধ্য হয়েছি কোর্টে এসে পার্টি হতে। এই যখন পরিস্থিতি, তখন পিকে হালদারের প্রতারণায় সহায়তাকারী হিসেবে 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। তালিকায় আছেন তার মা লীলাবতী হালদার, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, ফার্স্ট ফাইন্যান্সের হারুনুর রশিদ, সাবেক সচিব ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান এনআই খানের মতো ব্যক্তিরা। দুর্নীতি দমন কমিশনকে বলেছে যদি প্রয়োজন হয় তদন্তের স্বার্থে এই 24 জন বা 25 জন ব্যক্তিকে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তবে জিজ্ঞাসাবাদ করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইন মেনেই জিজ্ঞাসাবাদ করবে এবং এরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এরা এদের বিদেশ যাওয়া বন্ধ করে দিলেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারিতে ইন্টারপোলের সদর দপ্তরে পৌঁছেছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর চিঠি। আমাদের এনসিবি পুলিশের একটি শাখা, ইন্টারপোলের শাখা, সমস্ত কাগজপত্র ওখানে পাঠানো হয়েছে এবং ওনারা যে ইন্টারপোলের এই কমিশন ফর দ্য কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইল, মানে সিসিএফ, ওনারা এটা কাগজপত্র পর্যালোচনা করে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে। গত ৩ জানুয়ারি আত্মসাৎ হওয়া টাকা ফেরত পেতে আদালতের কাছে আবেদন জানান ভুক্তভোগী বিনিয়োগকারীরা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। নিউজ ভিউজ 24 এর ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24-এ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইংল্যান্ডে নতুন করে চলছে লকডাউন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন আজ থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত। এর আওতায় থাকবেন অন্তত 5,60,00,000 মানুষ। এ সময় স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। করোনার নতুন ধরন শনাক্তের কারণে আগে থেকেই ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে 4 স্তরের বিধিনিষেধের আওতায় ছিলেন 4,40,00,000-এর বেশি মানুষ। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 58,000-এর বেশি মানুষ। পরিস্থিতি নাজুক হওয়ায় বর্তমানে ইংল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 27,000 করোনা রোগী।
দর্শক, এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানবো মিল্টন রহমানের কাছ থেকে। তিনি সরাসরি আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যোগ দিচ্ছেন। মিল্টন রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। আমরা যেরকমটি আজকের এই শেষ খবরে দেখছিলাম যে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন ইংল্যান্ডে নতুন করে যে লকডাউন শুরু হয়েছে আজ থেকে শুরু হচ্ছে এবং চলবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত। এই নতুন করে এই যে লকডাউন শুরু হলো, এর পেছনে আসলে কি ধরনের প্রস্তুতি দেখছেন, বা এর আগে যে লকডাউন চলেছে তার থেকে কোনো রকমের পরিবর্তন বা পরিবর্তিত রূপ দেখছেন কিনা যদি জানাতেন। হ্যাঁ, যেটি হচ্ছে যে লকডাউনটা শুরু হয়েছে, এটা তৃতীয় লকডাউন বলা হচ্ছে এবং টিয়ার 5। এটি অনেকটাই আপনি প্রথম যখন লকডাউন দেওয়া হয়েছিল, প্রথম লকডাউন গত মার্চে, সেই একই ধরনের একই আদলের লকডাউন এখন, যে বলা হচ্ছে যে এসেনশিয়াল কোনো কাজ না থাকলে ঘর থেকে বেরোনো যাবে না, ঘরে থাকতে হবে, এবং আপনার প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান ছাড়া সবকিছুই বন্ধ, কোনো কিছুই খোলা রাখা যাবে না। এই প্রথম লকডাউনে যে রেস্ট্রিকশন গুলো ছিল, প্রত্যেক রেস্ট্রিকশন গুলো এই লকডাউনেও রাখা হয়েছে। এইখানে যেটি করা হয়েছে যে আগে মার্চের লকডাউন স্কুল বন্ধ ছিল, এই লকডাউন স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আপনার স্কুল ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে এবং এটি মার্চ পর্যন্ত থাকতে পারে বন্ধ, এবং সব ধরনের স্কুলের যে পরীক্ষাগুলো, স্কুল ইউনিভার্সিটির পরীক্ষাগুলো ক্যান্সেল করা হয়েছে। আর এইখানে আজকে যেটা লকডাউন শুরু হওয়ার পরে আজকে আমরা যেটা দেখেছি যে রাস্তাঘাটে প্রায় মানব শূন্য, যারা খুব দরকার না হলে কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কারণ করোনার যে আক্রান্তের হার ব্যাপক হারে বেড়েছে, এটি মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি করেছে এখন। ফলে মানুষ এখন নিজেরাই ঘরে থাকার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন সেটি নিয়ে আবার আরেকটি ব্রিফিং উনি আজকে 5টায় দেবেন, সেটিতে আরো নতুন কোনো কড়াকড়ি আসতে পারে কিনা সেই বিষয়গুলো উনি ব্রিফ করবেন। আর যেটি বলছেন যে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউনটি বলবৎ থাকবে। আবার কিন্তু আজকে সকালবেলা আপনার ক্যাবিনেট সেক্রেটারি মাইকেল গোভ বলেছেন যে এটি মার্চ পর্যন্ত যেতে পারে, মার্চের মাঝামাঝি পর্যন্ত এটি যেতে পারে। মিল্টন রহমান, অফিস আদালত খোলা থাকবে কিনা? আমরা বারবার শিক্ষা প্রতিষ্ঠানের কথা শুনছি, অফিসগুলোর কি অবস্থা? অফিস আদালত বলা হচ্ছে বাসা থেকে কাজ করতে হবে, খুব বেশি দরকার না হলে, যদি অফিসে গিয়ে কাজ করা ছাড়া কোনো গত্যন্তর না থাকে তাহলে কেবলমাত্র অফিসে যাওয়া যাবে। সেছাড়া অফিস বলতে আপনার ব্যাংক খোলা থাকবে, ডাক্তার এবং ডেন্টিস্ট খোলা থাকবে। এছাড়া অন্যান্য অফিস খুব প্রয়োজন না হলে কোনো অফিস খোলা যাবে না। মিল্টন রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদেরকে এই বিষয়ে জানানোর জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।